সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং বাড়িতে নিরাপদে আছো। তো আজকে আমাদের পাঠের বিষয় নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়, আজকের পর্ব 4। গত পর্বগুলোতে আমরা বাংলাদেশের এবং অন্যান্য 2-3টা দেশ যেমন ভারত, মিয়ানমার এবং নেপালের জলবায়ু সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে পরিচ্ছেদে আমরা আলোচনা করব বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপর জলবায়ুর প্রভাব। তো জলবায়ুর প্রভাবটা বলতে আমরা এটা বুঝবো কি, এই যে জলবায়ুর কোন ধরনের সুফলতা আছে, কি সুফল আছে এবং কি সমস্যা আছে, সেটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো শিক্ষার্থীরা, আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুগত কারণে আমাদের এদেশের মানুষের আর্থসামাজিক জীবন অধিক মাত্রায় প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। জলবায়ুজনিত কারণে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হয়, যেমন দীর্ঘস্থায়ী বন্যা, তারপর নদী ভাঙন প্রভৃতি মানুষের জীবন জীবিকায় বিভিন্ন ধরনের পরিবর্তন সাধিত হয়। আবার আমাদের যে ঋতু পরিবর্তন হয়, যেমন কি গ্রীষ্ম, বর্ষা ঋতু আছে, এই ঋতুগুলো কি করে আমাদের দেশে বিভিন্ন ধরনের মৌসুমী শস্য বা ফসল উৎপন্ন হয়। এই ফসলের মাধ্যমে আমাদের কি হয়, জীবন জীবিকা নির্বাহ করে আমাদের দেশের মানুষ। জলবায়ুর কারণে সৃষ্ট বন্যার ফলে কি হয়, যে পলি বয়ে আনে বন্যার পানির সাথে, সেই বন্যার পানির সাথে বাহিত পলি আমাদের মাটিকে উর্বর করে, ফলে আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। আবার অনেক সময় জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়, অতিবৃষ্টিপাত হয়, বন্যা এবং ভূমিধস হয় এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়। আর এসব দুর্যোগ মানুষের জীবন জীবিকার উপর ক্ষতিকর প্রভাব ফেলে। তো শিক্ষার্থীরা, আমাদের দেশ হচ্ছে কি নদীমাতৃক একটা দেশ। এই নদীমাতৃক দেশে আমাদের দেশের উপর দিয়ে অনেক নদী প্রবাহিত হয়েছে এবং এই নদীগুলোর উপরেই নির্ভর করে বেঁচে আছে আমাদের দেশের মানুষের জীবন জীবিকা। আর কি উৎপাদন, বিভিন্ন ধরনের শস্য ফসল উৎপাদনের মাধ্যম হচ্ছে এই নদীর অববাহিকায় যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে প্রচুর পরিমাণ ফসল উৎপন্ন হয়। তারপর এটা হচ্ছে তো সুফল। আবার যদি এই নদীগুলোতে যদি পলি জমে ভরাট হয়ে যায়, তখন আমাদের কি সমস্যা হচ্ছে, তখন হয় যে ভরাট হওয়ার ফলে এই অঞ্চলের নদী পরিবাহিত যে অঞ্চল আছে সেই অঞ্চলের লোকজনগুলোর জীবন জীবিকা কিন্তু কাজের ধারা বদলে যায়। তারা সে সময় আগে যে কাজ করতো সে কাজগুলো আর করতে পারে না। তারপর নদী ভাঙন, আমাদের দেশে নদী ভাঙন হয়, সেই নদী ভাঙনের ফলে কি হয়ে যায়, লোকজন বাস্তুহারায় হয়ে যায়, অর্থাৎ গৃহহীন হয়ে যায়। তাদের আর কিছু করার থাকে না, তাদের থাকার জায়গা থাকে না, ফসল উৎপাদনের কোনো জায়গা থাকে না, তারা বাস্তুহারা হয়ে যায়। তারা জীবন জীবিকার টানে কী করে শহরের দিকে ছুটে চলে। তো শিক্ষার্থীরা, এ পর্যায়ে আবার আমরা জানবো কি প্রাণী জগতের উপর কোন ধরনের প্রভাব পড়ে এই যে জলবায়ুর প্রভাবের ফলে। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে কি হচ্ছে, ব্যর্থ হচ্ছে কি প্রাণী জগতের অনেক জীবন এবং বিলুপ্ত হচ্ছে অনেক জীব বৈচিত্র্য। হঠাৎ খরা, হঠাৎ যদি অতিমাত্রায় বৃষ্টি বাদল বন্যা হয়, তখন অনেক প্রাণী হয়তো সেটার সাথে কি মানিয়ে নিতে পারে না, খাপ খাওয়াতে পারে না। অনেক জীবজগতে অনেক প্রাণী সেক্ষেত্রে মৃত্যুবরণ করে। আর এতে কি হচ্ছে, খাদ্যের উৎপাদন কমে যায় আর দারিদ্র্য এবং ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। আবার জলবায়ুর পরিবর্তনের ফলে নানামুখী দুর্যোগ, যেমন মানুষের জীবনের ভিত্তিটা হারিয়ে ফেলতেছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট জলাবদ্ধতা, লবণাক্ততা, বন্যা, প্লাবন, সিডর, আইলা, ঘূর্ণিঝড়
এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আমরা আগেই পড়েছি। এগুলো কী করতেছে, মানুষের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলে যাচ্ছে। তো শিক্ষার্থী, আজকে আমরা বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপর জলবায়ুর যে প্রভাব, সে বিষয়টাগুলো আমরা কী করলাম, এখানে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব কি, ভূমিকম্পের ধারণা। ভূমিকম্পের ধারণা। ভূমিকম্পের ধারণা। আমরা ভূমিকম্প সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিব যে ভূমিকম্পটা কি, কেন হয়, কিভাবে হয়, এটাই হচ্ছে ধারণা। যেমন ভূমিকম্প হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ, আমরা আগেই পড়েছি ভূমিকম্প একটা প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগের কোনো পূর্বাভাস আমরা পাই না। যদি কোনো অন্য ধরনের কোনো যে প্রাকৃতিক দুর্যোগ হয় সেগুলো আমরা বলতে পারি। যদি সিডার হয় সেটা আমরা বলতে পারি, বন্যা হলে হয়তো আমরা পানি বাড়তেছে সেটা বলতে পারি, কিন্তু এই ভূমিকম্পের কোনো পূর্বাভাস আমরা এখনও পাই না। যার কারণে এই যে বহু সভ্যতা, পূর্ব যুগ থেকে অনেক সভ্যতা গড়ে উঠেছিল, সেই সভ্যতাগুলো অনেকগুলো ধ্বংস হওয়ার পিছনে এই ভূমিকম্পকে অনেকটা দায়ী করা হয়। তো ভূমিকম্প কি? ভূমিকম্প হচ্ছে কখনো কখনো ভূপৃষ্ঠের কতক অংশ কেঁপে ওঠার কারণে কি হয়, এই কম্পন কোনো কোনো অংশ কেঁপে ওঠে। এই কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচণ্ড হয়ে থাকে এবং যা মাত্র কয়েক সেকেন্ডে স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। তাহলে ভূমিকম্পটা হচ্ছে কি, হঠাৎ কোনো অংশ কেঁপে উঠে এটা কয়েক সেকেন্ড ধরে স্থায়ী হলো এবং এই অল্প কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু বিশাল ধ্বংসযজ্ঞ সৃষ্টি করলো, সেটা হচ্ছে ভূমিকম্প। তো বিজ্ঞানীরা মনে করেন এই ভূমিকম্প হওয়ার কিছু কারণ বিজ্ঞানীরা তথ্য দিয়েছেন। সেটা কি, ভূত্বকের নিচের অংশে কিছু তেজস্ক্রিয় পদার্থ থাকে। এই তেজস্ক্রিয় পদার্থ অত্যন্ত তাপ বিকিরণ করে, ফলে তাপ বিচ্ছুরণ করে এবং ভূ অভ্যন্তরে একটা পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এই পরিচলন স্রোতের কারণে একটা প্রবল শক্তি উৎপন্ন হয়, যে শক্তিটা কি করে, ভূত্বকের বিভিন্ন পরিবর্তন সাধন করে। এই পরিবর্তন সাধনকারী মাধ্যমগুলো হচ্ছে কি, একটা হচ্ছে ভূমিকম্প আর একটা হচ্ছে আগ্নেয়গিরি। এই দুইটাই হচ্ছে কি প্রধান। এই দুইটার কারণে কি হয়, ভূমিকম্পের বিভিন্ন পরিবর্তন সাধন হয়। তো শিক্ষার্থীরা, এই ভূমিকম্পের কিন্তু একটা কেন্দ্র আছে। কি আছে? একটা কেন্দ্র আছে। কোত্থেকে ভূমিকম্পটা সৃষ্টি হয়? কেন্দ্রটা হচ্ছে কি, ভূ অভ্যন্তরে যে স্থানে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয়, তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। ভূমিকম্পের কেন্দ্র বলে। অর্থাৎ যে স্থানে অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্প সংঘটিত হয় সে স্থানটাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। আর ভূমিকম্পের আরেকটা বিষয় আছে, সেটা কি, উপকেন্দ্র। আরেকটা হচ্ছে উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্রটা কি, কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূপৃষ্ঠের নাম উপকেন্দ্র। উপরের ভূপৃষ্ঠের নাম উপকেন্দ্র। তাহলে ভূমিকম্পের ধারণাটা আমরা নিলাম কি, ভূমিকম্পের দুইটা কেন্দ্র আছে, একটা হচ্ছে কেন্দ্র, একটা হচ্ছে উপকেন্দ্র। তাহলে ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে
আর উপকেন্দ্র হচ্ছে কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরের ভূপৃষ্ঠের নাম উপকেন্দ্র। তো শিক্ষার্থীরা, এই ভূমিকম্পের কারণে পৃথিবীতে গত 4000 বছরে ভূমিকম্পের কারণে প্রায় 1,50,00,000 মানুষ মৃত্যুবরণ করেছে। কত কোটি? 1,50,00,000 মানুষ মৃত্যুবরণ করে। আচ্ছা, তাহলে আমরা ভূমিকম্প সম্পর্কে একটা ধারণা নিলাম, কি ভূমিকম্প কিভাবে হয়, ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্র এবং কত কোটি মানুষ মৃত্যুবরণ করেছে সে সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানব ভূমিকম্পের কারণ সম্পর্কে আমরা জানব। কেন ভূমিকম্প সৃষ্টি হয়? ভূমিকম্পের কারণ। ভূমিকম্পের কারণ আমরা প্রথমে একটা পয়েন্ট লিখব, টেকটনিক প্লেট। 2 নম্বরে আমরা লিখব শিলাচ্যুতি। 3 নম্বর আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির লাভা উদগীরণ। আগ্নেয়গিরির লাভা উদগীরণ। 4 নম্বরে বলবো ভূত্বকের সংকোচন। 5 নম্বরে বলবো পাশাপাশি 2টি প্লেটের অবস্থান। পাশাপাশি 2টি প্লেটের অবস্থান। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে বলেছি কি টেকটনিক প্লেট। এই টেকটনিক প্লেটটা কি? 1 নম্বরে টেকটনিক প্লেটটা কি? টেকটনিক প্লেটটা হচ্ছে ভূত্বক। বিজ্ঞানীরা এই ভূমিকম্পের কারণ উদ্ঘাটনের জন্য ভূত্বককে যে ব্যবচ্ছেদ করেছে, সে ব্যবচ্ছেদের মধ্যে ভূত্বককে 8টি বড় টুকরা এবং 6টি আঞ্চলিক টুকরা দ্বারা বিভক্ত করেছেন। এগুলোই হচ্ছে আসলে কি টেকটনিক প্লেট, যে 8টি বড় টুকরা এবং 6টি আঞ্চলিক টুকরা। এই প্লেটগুলো কি হয়, যদি কোনো কারণে স্থানচ্যুত হয় বা বিচ্যুত হয়, এই টেকটনিক প্লেটগুলো কিন্তু স্তরে স্তরে সাজানো থাকে। যখন এই স্তর থেকে এগুলো কোনো কারণে বিচ্যুত হয়, তখন কি হয়? ভূমিকম্পের সৃষ্টি হয়। তারপর শিলাচ্যুতি। 2 নম্বরে আমরা কি লিখেছি? শিলাচ্যুতি। এগুলো আমি সংক্ষেপে লিখেছি, এখন তোমাদেরকে বিশ্লেষণ করতেছি যে শিলাচ্যুতি কী ধরনের হয়। শিলাচ্যুতি হচ্ছে কি, শিলাচ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূয়ালোড়ন হলে ভূমিকম্পের সৃষ্টি হয়। আর আগ্নেয়গিরির লাভা উদগীরণ। আগ্নেয়গিরি থেকে যখন প্রচণ্ড বেগে লাভা বের হতে থাকে, বা ভস্ম ছাই এগুলো বের হতে থাকে জ্বালামুখ দিয়ে, তখন কি হয়? এই ভূমিকম্পের সৃষ্টি হয়। আবার ভূত্বকের সংকোচন। ভূত্বকের সংকোচনটা কি? অনেক সময় তাপ বিকিরণের ফলে ভূত্বক কী হয়? সংকুচিত হয়। এই সংকুচিত হলে ভূঅভ্যন্তরের যে শিলা রাশি আছে, সেই শিলা রাশিগুলো একটা সামঞ্জস্য রাখার জন্য ভূত্বকে কী সৃষ্টি করে? ফাটল ও ভাঁজের সৃষ্টি করে। তখন কী সৃষ্টি হয়? ভূমিকম্পের সৃষ্টি হয়। আবার পাশাপাশি অবস্থানরত 2টি প্লেট বলেছি আমি, পাশাপাশি অবস্থানরত 2টি প্লেট। এই প্লেটগুলো আমি প্রথমেই বলেছি যে ওগুলো ভূঅভ্যন্তরে কী আছে? স্তরে স্তরে সাজানো আছে। সেই প্লেটগুলো যখন একটি অপরটি সীমানা বরাবর চলে আসে অথবা একটা আগে পিছে চলে যায়, তখন কী হয়? ভূমিকম্প অনুভূত হয়। তো শিক্ষার্থীরা, এখন আমরা একটু এই যে ভূমিকম্পের ফলাফলটা জানব। ভূমিকম্পের ফলে কি হয়? ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল এবং চ্যুতির সৃষ্টি হয়। 2 নম্বর বলবো কখনো সমুদ্রতলের অনেক স্থান উপরে উঠে আসে এবং কখনো স্থলভাগের অনেক স্থান সমুদ্রের তলে ডুবে যায়। 3 নম্বর হচ্ছে ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয় বা বন্ধ হয়ে যায়।
আর 4 হচ্ছে ভূমিকম্পের ফলে ঝাঁকুনিতে পর্বত গাত্র থেকে বৃহৎ বরফখণ্ড নিচে পতিত হয় এবং পর্বতের পাদদেশে ব্যাপক ক্ষতি সাধিত হয়। 5 হচ্ছে ভূমিকম্পের ফলে সুনামির সৃষ্টি হয়। 6 ভূমিকম্পের ফলে কখনো উঁচু ভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়। 7 ভূমিকম্পের ফলে কখনো সমুদ্রের কোনো স্থান উঁচু হয়ে দ্বীপের সৃষ্টি করে। 8 ভূমিকম্পের ফলে ভূত্বকের ভাঁজের সৃষ্টি হয়। 9 হচ্ছে ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতিরোধ করে এবং হ্রদের সৃষ্টি হয়। রেলপথ এবং সড়ক পথ ভেঙে যায়, বিদ্যুৎ ও টেলিফোন লাইন ছিঁড়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। 11 বলবো সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে ভূপৃষ্ঠের বড় বাঁধ, কালভার্ট, সেতু প্রভৃতি ক্ষতিগ্রস্ত হয়। তো শিক্ষার্থীরা, আজকে আমরা যে বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপর জলবায়ুর প্রভাব কি, ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের ফলাফল, এগুলো সম্পর্কে জানলাম। আশা করি তোমরা পরবর্তীতে এরপর ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং বাংলাদেশের ভূমিকম্পের কারণগুলো আমরা পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করব। তো সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।